এই প্রথম কাঁঠালের বিচি দিয়ে ছুরি শুটকি রান্না করলাম। বাপরে বাপ, এত চমৎকার হবে ভাবি নাই। সাথে রান্না করেছি রুই মাছের ঝাল। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রথমে মাছ রান্না করব, তার জন্য সব রেডি করে নিয়েছি। সরিষার তেল গরম হোক, এদিকে আমি মাছগুলো মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ, কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে কষলিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপরে মাছ সহ ভালো করে মাখিয়ে নেব, সাথে একটু সরিষার তেলও দেব। তাজা যে কোনো মাছের এরকম রান্না খুবই চমৎকার হয়। ভালোভাবে সব কিছু মিশিয়ে মাখিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি গোটা জিরা। ফোড়নটা রেডি হোক, 1 কোষ সরিষার তেল দিলাম, আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। ফোড়নটা রেডি হলে প্রথমে মাছগুলো দিয়ে দেব, এরপরে মাখানো মশলাটা দিয়ে দেব। তারপরে ঢেকে ঢেকে অল্প তাপে রান্না করব। মাঝে মাঝে ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। এরপরে ফোটানো গরম জল দিয়ে একটু মাখো মাখো ঝাল রান্না করব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দিলাম, আস্তে আস্তে রান্না হোক। এই সুযোগে আমি ছুরি শুটকি 2টা কেটে ভিজিয়ে রাখবো। কম করে হলেও 2-3 ঘন্টা ভিজতে হবে, তারপরে রান্না করব। পাতা শুটকি, পোয়া মাছের শুটকি, এটা হলো ফলি মাছের শুটকি। ওহ, শুটকি ধরতে গিয়ে আঙ্গুলে একটা কাঁটার আঘাত পেয়েছি। মনে হচ্ছে কাঁটা ঢুকে আছে। যাই হোক, একটু গরম জলের সাথে লবণ মিশিয়ে আঙ্গুলটা কিছুক্ষণ ধরে রাখবো, এরপরে চলে যাবে। হ্যাঁ, মনে হচ্ছে কাঁটা লেগে আছে। পাতা শুটকিগুলোতে ভীষণ কাঁটা, রান্না করলেও কাঁটা লাগে, তবে খেতে যে কি ভালো লাগে, কি ঘ্রাণ! একটু সাবধানে খেতে হয়। 2টা ছুরি শুটকি নিলাম, ছোট ছোট করে কেটে শুটকিগুলো ভিজিয়ে রাখবো। কেসিটার মনে হয় ধার কমে গেছে। আমি যখন বাসায় থাকি না, পার্থ এটা দিয়ে মাংসও কাটে। আমি এই কেসিটা নিয়েছি মাছের পাখনা কাটার জন্য, আর পার্থ এটা দিয়ে মাংস কাটে। যখন মাংস কাটে, মাংসের হাড় থাকলে ওই হাড়টা কাটলে তো একটু ধার কমবেই। এই জিনিসটা ছেলেটা বুঝে না, ও বলে হাড়ও কাটা যায়। কত সহজে শুটকিগুলো কেটে ভিজিয়ে রাখছি। এখন শুধু মাছ রান্না করব, আর গতকালের ভাত আছে, ওই ভাত ভাজা করে দেব পার্থকে। একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা করলে খুব ভালো লাগবে খেতে। ততক্ষণে মাছগুলো কত সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। কি সুন্দর ঘ্রাণও বের হয়েছে। পেঁয়াজগুলিও ভাজা ভাজা হয়ে নরম হয়ে গেছে। তারপরও আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। এখন দেব ফোটানো গরম জল। পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। আবারও অল্প তাপে 5-6 মিনিট রান্না করব। 5-6 মিনিট পর খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। এখন নামাবো।
শুটকি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। রান্না শেষে শুটকি রান্নার জন্য সব কিছু রেডি করে রাখবো। এরপরে আমার অনেক কাজ আছে। কাজটা আজ আর শেয়ার করব না, কারণ প্রায় সময় আমি আপনাদেরকে ওই কাজটা দেখিয়েছিলাম, আজ আর দেখাবো না। মাছের তরকারিটা দেখুন কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে, একেবারে টকটকে লাল। মরিচগুলো যেমন রং তেমনি ঝাল। তবে এভাবে মাখানো তাজা মাছের ঝাল রান্না করলে খুবই চমৎকার হয়। কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম। সরিষার তেলে কুচানো পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। এগুলি একটু বাদামি করে ভাজা হোক। স্বাদ মতো লবণ দিয়েছি। এখন রাতের বাসি ভাতগুলো দিয়ে দেব। ভাতগুলো রাতেই আমি ফ্রিজে রেখেছিলাম। মনে হচ্ছে একটু শক্ত টাইপের হয়ে গেছে ফ্রিজে থাকাতে। এখন নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। তাহলে ভাতের গায়ে যে জল লেগে আছে ওই জলে একটু গরম হয়ে নরম হবে আর খুব সুন্দর তুলতুলে হবে ভাতটা। অল্প তাপে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভাতগুলো ভাজা করে নিলাম। এভাবে ভাত ভাজা করলে শুধু শুধু খেতেও ভালো লাগে, তরকারিও লাগে না। আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর মতো হয়ে গেছে। এখন প্লেটে নিয়ে নেব। ভাতটা পার্থর জন্য প্লেটে নিয়ে নিলাম। 1 পিস মাছ আর একটু ঝোল হলে ওর খাওয়া হয়ে যাবে। এ ধরনের মাছের রান্না হলে ওর আর কিছুই লাগে না, শুধু এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এরপরে আমার অনেক অনেক কাজ। ওই কাজটার কথা না বললে আমার কাছেও ভালো লাগবে না। আপনাদের মনেও একটা আফসোস থেকে যাবে যে স্বপ্না কি কাজ করলো, আমাদের সাথে তো শেয়ার করলো না। তো মুখে বলে দিচ্ছি, শেয়ার করছি না। কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরির জন্য 4টা নারিকেল এনেছিলেন চারা উঠানো। পার্থর জন্য হলুদ চাটা রেডি করে রাখলাম। আগে খেত না, এখন কিন্তু হলুদ চা খায়। আমাদের জন্য আম কেটেছি, ও বলছে খাবে না। তারপরও একটা আম রেখে দিলাম, যদি খায় তো খাবে। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেছে। এখন দিনের 3টা বাজে। ভিজানো শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে একটু ছেঁচে নিয়েছি। এই দেখুন। তেল গরম হলে শুটকিগুলো দিয়ে দেব। প্রথমে শুটকিগুলো একেবারে লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার ভালো করে শুটকিটা কষিয়ে নেব। এবার বলছি, 4টা নারিকেল ভেঙে কুড়িয়ে ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিয়ে কুসুম গরম জল দিয়ে নারিকেলের দুধ বের করে ওগুলি গ্লাসে করে ফ্রিজের নরমালে রেখে দিয়েছি। আজ সারাদিন সারা রাত থাকবে। আগামীকাল দেখাবো কিভাবে নারিকেলের দুধ থেকে অয়েলটা উঠিয়ে নেব। কুচিয়ে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। বড় সাইজের 2টা পেঁয়াজ আর একটা ছোট সাইজের রসুন খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এখন দেব কুচানো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি কয়টা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এইসব কাজগুলি করতে অনেক অনেক সময় লেগে গেছে। আজ সারাদিন আমার রান্নাঘরেই কেটেছে। এখন দেব ছেঁচে রাখা একটা টমেটো। টমেটো ডিপ ফ্রিজে ছিল, ওখান থেকে নামিয়ে সাথে সাথে উপর দিয়ে ধুয়ে একটু ছেঁচে রেখেছিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, উঁচা করে 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। বেশি ঝাল করব না। প্রয়োজনে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দেব। যদি ঝাল কম লাগে ওই মরিচ মেখেও খাওয়া যাবে। ভালো করে কষিয়ে ফোটানো গরম জল দিয়ে দিলাম। চুলার তাপটা একেবারে কমিয়ে ঢেকে রান্না করলাম প্রায় 10 মিনিটের মতো। এই সুযোগে রান্নাঘরের সব ধুয়ে মুছে গুছিয়ে নিয়েছি। এদিকে কাঁঠালের বিচি, পেঁয়াজ সব সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে। রান্নাটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন দিনের 4:45 বাজে। আমরা দুপুরের খাবার খেতে আসলাম। ভাত এইমাত্র নামিয়ে আনলাম, ধোঁয়া উঠছে। গরম গরম ভাত, সাথে ছুরি শুটকির ঝাল। খেতে যে কি চমৎকার লাগবে।
12টার দিকে হলুদ চা খেয়ে আম আর ছাতু খেয়েছিলাম একেবারে পেট ভরে। তার জন্য তেমন ক্ষুধাও নাই, তবে অনেক অনেক কাজ করেছি, স্নান করে আসলাম, এখন একটু একটু ক্ষুধা লাগছে। গতকালের ভিডিও দেখে আমার একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন। উনি লিখেছেন, দাদার সুগারের সমস্যা, তাহলে এত আম কিভাবে খাচ্ছে? আমি তো আম খেতে পারি না, আমার আম খেলে সুগার বেড়ে যায়, তাই সামান্য করে আম খাই। উনি তো দেখছি বেশি বেশি করে আম খাচ্ছেন, ওনার কি সুগারে কোনো সমস্যা হচ্ছে না? না, ঠাকুরের আশীর্বাদে সুগারে কোনো সমস্যা হচ্ছে না। আমি 2-1 দিন পর পর গ্লুকোমিটার দিয়ে সুগার মেপে দেখি, ওনার বয়স অনুপাতে সুগার ঠিকই আছে। তবে খাওয়ার পরে সুগার অবশ্যই বেড়ে যায়, কিন্তু 2-3 ঘন্টা পর আস্তে আস্তে কমে যায়। তো আমরা তো বেশিরভাগ সময় না খেয়ে থাকি, এজন্যই। জানালার গ্লাস খুলে খেতে বসলাম, এক এক সময় এত জোরে হাওয়া আসছে, সব জিনিসপত্র উল্টিয়ে ফেলে দিচ্ছে। সুগারের রোগীরাও কিন্তু আম, কাঁঠাল, আনারস, সব রকমের ফল, ভাত সব কিছুই খেতে পারেন, যদি বুঝে বুঝে খাওয়া যায়। আগে তো না বুঝে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী 6 বেলা খেয়ে 2 বেলা ইনসুলিন নিতে হতো এবং 3 বেলা খাওয়ার আগে সুগারের ঔষধ খেতে হতো এবং প্রেশারের ওষুধও খাওয়া লাগতো। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবং ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দয়ায়, ওনার ভিডিও দেখে, ওনার লাইফস্টাইল ফলো করে সব ধরনের ঔষধ, ইনসুলিন এবং প্রেশারের ঔষধ ছাড়াই নিরাপদ জীবনযাপন করছেন। আমার কোনো সুগারের সমস্যা নাই, আমি সুগার খেতে পারি, কিন্তু মোটা হয়ে যাওয়ার ভয়ে সুগার একটু কম খাই। আর ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে সুস্থ থাকার মূল মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নিয়েছি। কিভাবে সুস্থ থাকতে হবে, কিভাবে অসুস্থ হব, সব এখন কিছুটা হলেও জানি। তার জন্যই বুঝে বুঝে খাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না সৃষ্টিকর্তার দয়ায়। যেমন ঘরে আম আছে, লিচু আছে, ছাতু আছে, মুড়ি আছে, ভাত তো আছেই, সব ধরনের খাবার ঘরে আছে। তাই বলে যখন তখন মন চাইলে এক মুঠো মুড়ি খাবো বা একটা আম মন চাইছে একটা আম খাবো, হাঁটতে হুঁটতে এটা সেটা মুখে দেব, ওরকম কিন্তু করছি না। এজন্যই ভালো আছি। উনি 20 বছর পর্যন্ত ডায়াবেটিসে ভুগছিলেন। 2020 সালে করোনাকালীন সময়ে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে, ওনার লাইফস্টাইল ফলো করে প্রথমে শরীরকে ফ্যাট অ্যাডাপ্টেড করে নিয়েছি। এরপরে 3 মাস আমরা দুইজন ভাত খাই নাই, শুধু শাক সবজি, মাছ, মাংস, ডিম এইসব খেয়েছিলাম। তাও 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 ঘন্টা, কখনো বা 22 ঘন্টা না খেয়ে থেকেছি। বাকি 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে যা যা খাবার খেতে ইচ্ছা করে, আমাদের খাদ্য তালিকায় যা যা আছে সেই সব খাবারগুলি পেট ভরে খেয়েছিলাম এবং পর্যাপ্ত পরিমাণে জলও খেয়েছি। তারপর থেকে আবার 18 থেকে 20 ঘন্টা বা 22 ঘন্টা না খেয়েছিলাম, একেবারে জলও খাই নাই। কখনো কখনো ইন্টারমিডিয়েট ফাস্টিং করতাম, আর কখনো কখনো ড্রাই ফাস্টিং করতাম। যখন ড্রাই ফাস্টিং হতো তখন একেবারে জলও খেতাম না, আর ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের সময় শুধু জল খাওয়া যেত যদি মন চায়। আমি বিশেষ কোনো সময় খাই নাই। ওনার আবার জলের পিপাসা লাগতো, উনি প্রায় সময় জল খেতেন। আমি বেশিরভাগ সময় ড্রাই ফাস্টিং করেছি, এখনো করি। আমার মুখে এই সত্যি কথাগুলো শুনে আপনারা অনেকেই এখন বলতে পারেন বা ভাবতে পারেন যে তাহলে কিভাবে আপনারা বেঁচে আছেন। এই কথাগুলি আমার ছেলে মেয়েরাও প্রথম প্রথম বলতো। যখন আমরা 3 মাস ভাত না খেয়েছিলাম, তখনই আমার ছেলে মেয়েরা অনেক সময় বলেছে, মা ক্ষতি হবে, আপনারা মরে যাবেন, বাঁচবেন না, এই সেই। আমি শুধু ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের উপর পূর্ণাঙ্গ ভরসা এবং বিশ্বাস রেখেই এই লাইফস্টাইল চালিয়ে গিয়েছিলাম। এখনো পর্যন্ত বেঁচে আছি। যদি ক্ষতি হতো তাহলে 5 বছর আগেই মরে যেতাম। 2020 সালে করোনাকালীন সময়ে
3 মাস ভাত না খেয়ে ঘরেই ছিলাম। তবে ওনাকে মানাতে একটু কষ্ট হয়েছে আমার। করোনা না আসলে কিন্তু ওনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসতো না। উনি কোনো প্রকারেই এই লাইফস্টাইলে আসলে যে ওনার ডায়াবেটিস সহ সকল রোগ থেকে মুক্ত হবেন, এই কথাটা কখনোই বিশ্বাস করতো না। আমি তো প্রায় সময় ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখতাম টিভিতে বা কম্পিউটারে। তখন আমার হাতে স্মার্টফোন ছিল না। উনি বাইরে থেকে বাসায় এসে যখন দেখতেন যে আমি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখছি, সাথে সাথে রেগে যেতেন। তখন প্রথম তো ওইরকম করেছিলেন। পরে আমি যখন বুঝে গেছি যে উনি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে মানে বিশ্বাস করতে পারছেন না বা ভিডিওগুলি দেখতে ওনার ভালো লাগছে না, এরপর থেকে উনি বাসায় আসার সময় হলে আমি টিভি কম্পিউটার বন্ধ করে দিতাম এবং অন্য কিছু চালাতাম। ওই ভিডিও আর দেখতাম না। 2020 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমি লাইফস্টাইল শুরু করেছি। আমি তখন এটা ভেবে শুরু করেছি যে আমার যদি উপকার হয় তাহলে উনি আস্তে আস্তে সব কিছু দেখে শুনে উৎসাহিত হয়ে হয়তোবা এই লাইফস্টাইলে আসবেন। আমি তো জানি এই লাইফস্টাইলে আসলেই সব কিছু ভালোভাবে মানতে পারলে ডায়াবেটিস সহ সকল রোগ শরীর থেকে উধাও হয়ে যাবে। আমার কোনো তেমন রোগ ছিল না, শুধু শরীর একটু মোটা ছিল, অনেক ফ্যাটি ছিলাম। ওই ফ্যাট ঝরানোর জন্যই আমি এই লাইফস্টাইলে আসলাম। প্রথমে ফ্যাট অ্যাডাপ্টেশন করে নিয়েছি, তারপর থেকে না খেয়ে থাকছি। প্রথম 7 দিন ফ্যাট অ্যাডাপ্টেড করে নিয়েছি, এরপর থেকে এক বেলাতে খেতাম, তাও শাকসবজি মাছ মাংস 24 ঘন্টায় একবার। ওই রকম করে খেয়ে থেকে 1 মাসের মধ্যেই আমার 15 কেজি ওজন কমে গিয়েছে। আমার এইসব কর্মকাণ্ড দেখে আমার ছেলে মেয়েরা অনেক ভয় পেয়ে গিয়েছিল। ওরা মনে করেছে মা মনে হয় মরে যাবে, মরার জন্য এরকম করছে। তখন আমি ওদেরকে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওগুলি দেখাতাম, ওইসব সম্বন্ধে কথাবার্তা বলতাম আর বলতাম যে দেখ আমার শরীরে কত এনার্জি, আমি সংসারে সব কাজ করছি, আগের মতো কোনো অলসতা লাগছে না, শরীরের ক্লান্তি লাগছে না, কত সুন্দরভাবে আমি সংসারে সব কাজ করছি, তাহলে আমি কিভাবে মরবো। আমার শরীরের উন্নতি দেখে উনিও এবার আস্তে আস্তে এই লাইফস্টাইলে আসার জন্য আগ্রহী হলেন। আস্তে আস্তে আমাকে বলছেন তুমি কিভাবে করছো, তাহলে আমিও ওভাবে চলবো, ওভাবে থাকবো, আমার আর ইনসুলিন নিতে ভালো লাগছে না। এরই মধ্যে একদিন ওনাকে ইনসুলিন দিতে গিয়ে সুই বেঁকে গিয়েছিল 2 হাতের বাহুতে, 2 পায়ের উরুতে। সব সময় ইনসুলিন দিতে দিতে জায়গাগুলো একেবারে শক্ত হয়ে গেছে। সেদিন পায়ের উরুতে আমি ইনসুলিন দিতে গিয়েছিলাম, সুই বেঁকে যাওয়াতে আমারই নিজের অনেক ভয় লেগে গিয়েছিল এবং চোখে জল চলে আসছে। সেদিন রাতেই উনি বলছিলেন কাল থেকে সুস্থ লাইফস্টাইল আমিও ফলো করব, আমার জন্য ওভাবে খাওয়া দাওয়া রেডি করিও। প্রথম দিন থেকে ঔষধ ইনসুলিন সব বাদ দিয়ে শুরু হলো নতুন লাইফস্টাইল। এভাবে খেয়ে চলে ঠাকুরের আশীর্বাদে ওষুধ মুক্ত নিরাপদ জীবন যাপন করছি। ধন্যবাদ সবাইকে।